আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ১.৬ থেকে আলোচনা শুরু করব। তো চলো ১ নম্বর এমসিকিউ থেকে শুরু করা যাক। ১ নম্বরে বলছে ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা কি সেটা তোমাদের আগে জানতে হবে। যেই সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ২৮ থেকে ৪০ এর মধ্যে আমরা যদি ২৯ কে নেই, একে কিন্তু ১ দিয়ে ভাগ করা যাবে। কারণ ১ দিয়ে ২৯ কে ভাগ করলে ২৯ হবে। আবার ২৯ দিয়ে ভাগ করা যায়। ২৯ অক্ষে ২৯। আর কোনো কিছু দিয়েই কিন্তু ২৯ কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। তোমরা এটা সংক্ষেপে মনে রাখতে পারো, যে সংখ্যার শুধুমাত্র ২ টা গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এখানে ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩ টা, ২৯, ৩১ এবং ৩৭। তো এদের ২ টা করে গুণনীয়ক আছে। তো দেখো কয়টি হবে? তো ৩ টি উত্তর। এবার ২ নম্বর দেখো, নিচের কোনটি পরস্পর সহমৌলিক? পরস্পর সহমৌলিক কিভাবে হয়? দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক তখনই হবে যখন ওই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক ১ হবে, অথবা ওই সংখ্যা দুটির গসাগু ১। ওকে, এখানে ২২ এবং ২৭ এই দুটো পরস্পর সহমৌলিক। ব্যাখ্যা দেখো, ২২ এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ১১, ২২। কারণ ২২ কে ২২, ১১, ২ এবং ১ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। আবার ২৭ এর গুণনীয়ক ১, ৩, ৯, ২৭। এখানে দেখা যাচ্ছে ২২ ও ২৭ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। এখানে দেখো ১, এখানেও ১। সুতরাং ২২ এবং ২৭ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। তোমরা গসাগু করেও দেখতে পারো যে যাদের গসাগু ১ হবে, অর্থাৎ কোনো মৌলিক সংখ্যা দিয়েই এই দুটাকে ভাগ না গেলে গসাগু ১ হবে। সো সেই দুটাই হবে পরস্পর সহমৌলিক। তো এখানে ২২ এবং ২৭কে ১ ছাড়া অন্য কোনো কিছু দিয়েই ভাগ যাচ্ছে না। এবার ৩ নম্বর দেখো, বলছে ১২, ১৮ এবং ৪৮ এর গসাগু কত? তো এভাবে করতে পারো, এটা সুবিধা হয় ইউক্লিডীয় পদ্ধতিতে। এভাবে কমা কমা দিয়ে লিখে নিবা। লিখে নেওয়ার পর এল এর মতো একটা চিহ্ন দিবা। এখন দেখবা যে কোন মৌলিক সংখ্যা দিয়ে সবগুলোকেই ভাগ যায়। ২ দিয়ে আমরা দিতে পারি, কারণ সবগুলোই জোড় সংখ্যা। ২ দিয়ে ১২কে ভাগ করলে ৬, ১৮কে ভাগ করলে ৯, ৪৮কে ভাগ করলে হবে ২৪। আবার ২ দিয়ে তো যাচ্ছে না, ৩ দিয়ে সবগুলোকেই ভাগ যায়। ৩ দিয়ে ৬কে ভাগ করলে ২, ৩ তিরিকে ৯, ৩ আষ্টা ২৪। এবার ২, ৩ এবং ৮কে কোনো মৌলিক সংখ্যা দিয়েই ভাগ যায় না, অর্থাৎ ৩টাকেই ভাগ যেতে হবে। তো এখন আমরা কোনগুলোকে গসাগু বলতে পারি? এই যে এই পাশে যেগুলো থাকবে, যেগুলো দিয়ে আমরা ভাগ করেছিলাম, সেগুলো গুণ করে দিবা ২ আর ৩। তো ২ আর ৩ এর গসাগু ৬। তো এখানে দেখো কোন সিস্টেমে করছে ব্যাখ্যাটা। ব্যাখ্যাটা করা হয়েছে অন্য সিস্টেমে। সিস্টেমটাকে বলা হয় মৌলিক গুণাকারে ভাঙানোর একটা সিস্টেম এটা। তো ডান পাশের যেটা দেখালাম ওইটাই তোমাদের জন্য সুবিধা হবে। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, ৪ নম্বর কি বলছে? ৪ নম্বর বলছে ০.০১ গুণ ০.০২ গুণ এখানে কিছু একটা হবে সমান একটা ফলাফল আছে। তো এখন গাণিতিক বাক্যে এই যে বক্স এ কোন সংখ্যা হবে? তো এখানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে এই যে ০.০১ আর ০.০০২ এই দুইটা গুণ করে যে গুণফল হবে, সেটা দিয়ে এই যে ফলাফল, এইটাকে ভাগ করলে যা হবে সেটাই হবে আমাদের এই যে বক্সের সংখ্যা। তো এখানে সেই কাজই করা হয়েছে। ফলাফলটা উপরে লিখে এই যে বাম পাশে এই দুটো গুণ অবস্থায় ছিল, এই দুটো গুণ করা হয়েছে। তো এই দুটো গুণ করে যা হবে তা দিয়ে এটাকে ভাগ করতে হবে। পাবো হচ্ছে ০.০০৩। একটা ছোট ক্যালকুলেটর ইউজ করতে পারো তোমরা। তো উপরে দেখো ০.১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮টা শূন্য, তারপর ৬। ০.১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তারপর ৬। এখন ভাগ করতে হবে, ভাগ দিলাম। এই দুটো গুণ করলে কত হবে সেটা একটু মুখে মুখে গুণ করে নিতে পারি আমরা। ০.০১ আর ০.০০২। প্রথমে ২ এর সাথে ১ গুণ হবে, ২ একে ২ হবে। তারপর দশমিকের পর এখানে ২টা ঘর, এখানে ৩টা ঘর। তাহলে মোট ফলাফলে ঘর হবে ৫টা। তার মধ্যে ২ একে ২, একটা ঘর নেবে আর শূন্য থাকবে ৪টা। তাহলে ভাগ দিছি ০.০০০০, ২ একে ২। তাহলে ৫টা ঘর হয়েছে ১ ২ ৩ ৪ ৫, ঠিক আছে। দেখো ০.০০, তারপর হচ্ছে 3 দেখতে পাচ্ছ ফলাফল। এখানে গ নম্বরটা সঠিক উত্তর হবে। ৫ নম্বর বলছে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়?
তো অঙ্কপাতনে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত মানে হচ্ছে 10টি। 0 থেকে 9 পর্যন্ত মানে হচ্ছে 10টি। গুণে দেখবা। এবার 6 নম্বর বলছে কি, এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে, তো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলো আমরা একটু লিখে নেব। লিখে নেওয়ার পর আমরা এগুলো একটু স্টাডি করব। তাহলে আমাদের সুবিধা হবে। কোনো কিছুই মনে মনে করবা না তোমরা। চিত্র হোক কিছু হোক, এগুলো আঁকাবা বা রাফ করবা, তাহলে ভালো মনে থাকবে। এগুলো কিন্তু এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 থেকেই শুরু হয়। 0 থেকে কখনো স্বাভাবিক সংখ্যা শুরু হয় না। 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত এগুলো স্বাভাবিক সংখ্যা। এই যে 1 নম্বরে বলছে মৌলিক সংখ্যা 4টি। তো এখানে তোমরা একটু খেয়াল করো, মৌলিক সংখ্যা এখানে আছে হচ্ছে 2 3 5 7, 4টাই কিন্তু মৌলিক সংখ্যা আছে। এগুলো কেন মৌলিক সংখ্যা? এগুলোর গুণনীয়ক হচ্ছে 2টা, 1 এবং ওই সংখ্যাটা বা উৎপাদক 2টা। এর বেশি কিন্তু উৎপাদক নাই। তাহলে এই যে এটা সঠিক। এবার 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে হচ্ছে যৌগিক সংখ্যা 4টি। যৌগিক সংখ্যা মানে কি? যে সংখ্যাগুলোর মৌলিক নয় সেগুলো হচ্ছে যৌগিক। প্রথমেই আমরা এটা বাদ দেব, 1 বাদ দেব, কারণ 1 মৌলিকও নয়, 1 যৌগিকও নয়। এখন দেখো 4 6 8 9 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো 4টা কিন্তু যৌগিক সংখ্যা আমরা পেলাম, এটাও ঠিক। এবার বলছে 3 নম্বরে বিজোড় সংখ্যা 5টি। তো এর মধ্যে বিজোড় সংখ্যা আছে হচ্ছে 1 3 5 7 9। 5টাই কিন্তু 1 2 3 4 5, 5টা। তাহলে এটাও সঠিক। তাহলে নিচের কোনটি সঠিক? এই যে দেখো ঘ নম্বরে 1 2 ও 3 আছে। তো এটাই সঠিক, ঘ নম্বর সঠিক। এবার 7 নম্বর দেখো, 6 4 3 5 সংখ্যাটি বিভাজ্য। এখানে বলছে 3 দ্বারা 5 দ্বারা 9 দ্বারা। তো 6 তারপর হচ্ছে 4 3 5। তো ডিজিটগুলো আমরা একটু যোগ করে দেখি, কারণ 3 দিয়ে বিভাজ্য হওয়ার একটা শর্ত আছে যে ডিজিটগুলো সবগুলো যোগ করে যা হবে তাকে যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই যে 6435 তাকেও 3 দ্বারা বিভাজ্য হবে। আবার 9 দ্বারাও কিন্তু সেম, ওই যে ডিজিটগুলো সবগুলো যোগ করতে হবে, যোগ করে যা পাবো সেটাকে 9 দ্বারা ভাগ গেলে 6435 ওইটাকেও 9 দ্বারা ভাগ যাবে। তো 6 4 10 আর 15 16 17 18, 18। এই 18কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, কারণ 3 6 18। অথবা এই যে 18কে তোমরা আবার একটা কাজ করে নিতে পারো, 1 যোগ 8 কত হইলো? 9। এই যে একে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? একে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 6435 ওইটাকেও 3 দ্বারা ভাগ যায় বা বিভাজ্য হয়। তো এটা সঠিক। এবার 5 দিয়ে ভাগ যায় কিনা দেখো, 6435 এর শেষে 0 অথবা 5 থাকলে 5 দিয়ে বিভাজ্য হবে। তো শেষে 5 আছে, তার মানে 5 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা বিভাজ্য কিনা তো আমরা এখানে দেখেছি, 18কেও 9 দিয়ে বিভাজ্য হয়, 9 দুগুণে 18। অথবা 1 + 8 9, 9কে তো 9 দিয়ে বিভাজ্য হবেই। তাহলে 3টাই সঠিক, এখানে ঘ নম্বরটা সঠিক উত্তর। এবার নিচে একটা তথ্য দেওয়া আছে, 8 ও 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এর মধ্যে দুইটা সংখ্যা আছে 24 আর 32। চিত্রে দুইটি স্বাভাবিক সংখ্যা দেখানো হলো। 8 নম্বর বলছে চিত্রের বৃহত্তর সংখ্যাটির গুণিতক কোনটি? বৃহত্তর সংখ্যা হচ্ছে 32। 32 এর গুণিতক, তার মানে 32 এর ঘরের নামতা। 32 একে 32, তারপর 32 দোকানে 64, 3 32 কত হয় ডট 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 ইত্যাদি আরো আছে। ঠিক আছে, গুণিতক কিন্তু অসীম পর্যন্ত। তো 32 এর গুণিতক হচ্ছে, অপশনে কি কি আছে দেখো, 4 8 16 32। তো এখানে আমাদের 32 দেখতে পাচ্ছি, সো এটা সঠিক। এবার 9 নম্বর কি বলছে? চিত্রের সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু কত? তাহলে 24 আর 32 এর আমরা গসাগু বের করব। কোন মৌলিক সংখ্যা দিয়ে উভয়কেই ভাগ যায়? তো 2 দিয়ে আমরা ভাগ দিতে পারি, কারণ দুইটাই জোড় সংখ্যা। 12 দোকানে 24, 16 দোকানে 32। আবার 2 দিয়ে ভাগ দিতে পারি। 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 2 দিয়ে 16কে ভাগ করলে 8। আবার 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 8কে ভাগ করলে 4। তো এবার দেখো 3 আর 4 আসছে। এই 3 এবং 4 উভয়কেই কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় না। সো এই যে ভাগ করলাম যেগুলো যেগুলো দিয়ে, সেগুলো গুণ করতে হবে। 2 দোকানে 4, 4 দোকানে 8। তো উত্তর হবে 8, এই যে ক নম্বর। নিচের তথ্যের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। চিত্র, বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান। তো এই চিত্রটা একটা বর্গাকার, মানে এই বরাবর আর এই বরাবর সমান, সেই কথা বলা আছে। আচ্ছা, বলা থাক। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। আচ্ছা, ঠিক আছে।
এখন এর ভেতরে যে আয়তগুলো দেখতে পাচ্ছ, এগুলো আয়ত, এক একটা করে আয়ত। এগুলো এক একটা করে আয়ত। এই আয়তগুলো পরস্পরের সমান। এখন আমাদের 10 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত? তো এর মধ্যে কয়টা আয়তক্ষেত্র আছে? তো দৈর্ঘ্য বরাবর মানে এই বরাবর কয়টা ঘর, এই বরাবর কয়টা ঘর আছে, সেগুলো যদি গুণ করে দাও, তাও কিন্তু এই যে এর মধ্যে কয়টা আয়ত আছে সেটা বের হবে। অথবা তুমি একবারে হাতে গুণে দেখতে পারো এরকম করে, 1 2 3, এভাবে না করাই ভালো হবে। সিস্টেমটা শিখে রাখা ভালো। এই বরাবর কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা, 4 লিখে নিলাম, গুণ দিলাম। এই বরাবর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6, 4 6 24। তার মানে এখানে পুরোটাতেই কয়টা আছে ঘর? 24টা আছে। আশা করি টেকনিকটা বুঝতে পেরেছো। তাহলে এই যে এটা উত্তর। এখন বলছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ? মানে এই যে একটা আয়ত, পুরো বর্গটার কত অংশ? পুরো বর্গটাতে কয়টা আয়ত আছে? 24টা। তাহলে একটা ঘর হবে 24 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? একটা ঘর 24 ভাগের 1 ভাগ অংশ। এটাই উত্তর, 11 নম্বর। এই যে ঘ নম্বরটা উত্তর। তো ব্যাখ্যাটা এভাবে তোমরা যদি করতে চাও করে নিবা। 24টি আয়তক্ষেত্র মানে হচ্ছে এক অংশ, মানে একটা অংশ ধরে নিলাম। আর একটি আয়ত হবে, তো এই যে একের উপরে 24 আছে, এটা এই পাশে এসে ভাগ হবে, এর নিচে এসে ভাগ হবে, তো 1/24 অংশ হবে। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো এগুলো তোমরা কিভাবে সলভ করবে। আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা করব। এখানে হচ্ছে যোগ, তারপর বিয়োগ, গুণ আছে, এগুলো আলোচনা শুরু করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।